আসসালামু আলাইকুম। দারুণ এক জয়ে সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের যুবরা এবং সেমিফাইনালে নেপালকে 2-1 গোলের ব্যবধান হারিয়ে বাংলাদেশের যুবরা এই মুহূর্তে ফাইনালে অবস্থান করছে এবং ফাইনাল ম্যাচে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ইন্ডিয়াকে পাবে অথবা মালদ্বীপকেও পেতে পারে। হোয়াটএভার, এটা আমার আলোচনার কোনো বিষয় না, কিন্তু আলোচনার যেটা বিষয় সেটা হচ্ছে সেমিফাইনাল অনে বাংলাদেশ এবং নেপালের মধ্যকার যে ম্যাচটা, সেই ম্যাচের ভিতরে বাংলাদেশি প্লেয়ারদের কিছু দিক যেটা আসলে আমাকে বা যারা খেলা দেখেছে সবাইকে আসলে অন্যরকম একটা ফিল দিয়েছে। কারণ আপনি যখন বাংলাদেশ আন্ডার 19 দলের খেলা দেখবেন, অনেক কম বয়স তাদের মধ্যে, কিন্তু ওই পরিপক্ষ এখন পর্যন্ত আসেনি। আন্ডার 19 দলের খেলা, কিন্তু এই দলটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে একদম কারোর মধ্যে কোনো সেলফিশ ভাব নাই, সবাই সবার জন্য একদম মন উজাড় করে দেখেছে এবং এই দলের যে বন্ডিংটা জাস্ট অ্যামাজিং। এবং আপনি যদি দেখেন সেকেন্ড গোলটা, সেখানে নাম্বার 9 তিনি নিজে গোল করতে পারতেন, নিজে গোলে শুট করতে পারতেন, কিন্তু তিনি সেটা না করে তিনি তার ক্যাপ্টেনকে নাম্বার 10কে ফয়সালকে বলটা বাড়িয়ে দিলেন এবং ফয়সাল খুব সুন্দরভাবে গোলটা করে ফেললেন। এবং এই যে পুরো দলটাকে যে একশোতেই গেঁথেছে, হয়তো গোলাম রব্বানী ছোটনকে নিয়ে একটু হলেও বিতর্ক আছে যে তিনি প্রবাসী ফুটবলারদেরকে বেঞ্চে বসিয়ে তিনি কাদেরকে খেলাচ্ছেন, বাট এই বিতর্ক ছাড়া গোলাম রব্বানী ছোটনের একটা দিক সবচেয়ে বেশি ভালো, সেটা হচ্ছে যে যে কোনো দলকে তিনি একশোতেই গাঁথতে পারেন এবং অ্যাজ এ টিম হিসেবে খেলাতে খুবই পারদর্শী গোলাম রব্বানী ছোটন। এবং সেটা মেয়েদের ফুটবলে দেখেছি এবং আন্ডার 19 যে দলটা বর্তমানে ইন্ডিয়াতে অবস্থান করছে এবং নেপালের বিপক্ষে যে ম্যাচটা খেললো, এর আগের যে দুইটা ম্যাচ মালদ্বীপ এবং ভুটানের বিপক্ষে, এই সবগুলো ম্যাচে বাংলাদেশ যে পারফরমেন্স করেছে সেটা কিন্তু আসলে দুর্দান্ত ছিল। এবং আপনি যদি দেখেন তাহলে এই দলটার মধ্যে যে বন্ডিংটা সেটা দুর্দান্ত এবং প্রত্যেকটা প্লেয়ার যখন কেউ ওভারল্যাপ করে উপরে উঠে যায় তখন তার গ্যাপটা অন্যজন পূরণ করে দেয়, আবার অন্যজন যদি তার পজিশন ছেড়ে উপরে উঠে যায় সেটা গ্যাপ পূরণ করার জন্য অলওয়েজ কেউ না কেউ থেকেই যায়। কিন্তু এই দলটার মধ্যে একটু হলেও প্রবলেম আছে, সেটা হচ্ছে তাদের গোলকিপিং এ কিছু মিস্টেক ছিল, সিলি মিস্টেক, যেগুলো আসলে খুবই ইজিলি ক্যাপচার করা যায়, কিন্তু সেগুলো তিনি মিস্টেক করেছে, যদিও সেখান থেকে বড় ধরনের কোনো প্রবলেম হয়নি। কিন্তু আরেকটা প্রবলেম এই দলটার মধ্যে দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে এই দলটা নিয়ে আপনি চাইলে অনেক দূর পর্যন্ত যেতে পারবেন, কোনো প্রবলেম নাই, কিন্তু গোলাম রব্বানী ছোটন তিনি একশোতেই গাঁথতে পেরেছেন, অ্যাজ এ টিম হিসেবে খেলাতে পারছেন, কিন্তু এদের থেকে কিন্তু আপনি চাইলে আরো ভালো পারফরমেন্স বের করতে পারবেন। এই প্লেয়ারদের অ্যাবিলিটি সম্পর্কে আপনার ন্যূনতম কোনো প্রশ্ন তোলার কোনো জায়গা নেই। তারা দুর্দান্ত প্লেয়ার, সবাই সবার জায়গা থেকে বেস্টটা ট্রাই করেছে এবং পুরো টুর্নামেন্ট এখন পর্যন্ত যেভাবে খেলেছে, এক কথায় অসাধারণ অসাধারণ অসাধারণ। আপনি যদি বলেন নাম্বার 10, নাম্বার 11, নাম্বার 9 এবং ডিফেন্ডার যারা আছে বা মিডফিল্ডে যারা আছে, প্রত্যেকটা পজিশনে একদম বেস্ট প্লেয়ারগুলোকেই আসলে সিলেক্ট করা হয়েছে এবং অ্যাজ এ টিম হিসেবে তারা দুর্দান্ত পারফরমেন্স করেছে। কিন্তু আপনি যদি দেখেন তাহলে বাংলাদেশ যখন স্কোর করে তখন কেন জানি খেলাগুলো স্লো ডাউন করে ফেলা হয় বা ডিফেন্সে বেশি মনোযোগ দেওয়া হয়। এটা হচ্ছে গোলাম রব্বানী ছোটনের একটা প্রবলেম আছে, যে তিনি আসলে যখন স্কোর করে তখন দলটাকে স্লো ডাউন করে বা নিচে অনেক বেশি অপোনেন্টকে স্পেস দিয়ে ফেলে। এই কাজটা যদি তিনি রিকভারি করতে পারেন, দেখবেন এই দলটা আর অনেক বেশি এগ্রেসিভ ফুটবল খেলতে পারবে এবং আর অনেক বেশি ভালো ফুটবল খেলতে পারবে। ফাইনাল ম্যাচে তারা প্রতিপক্ষ হিসেবে কাকে পাবে, মালদ্বীপ নাকি ইন্ডিয়া, সেটা যেই হোক না কেন, কিন্তু আজকের ম্যাচে যে কিছু সিলি মিস্টেক ছিল, যেখানে প্রথম মিস্টেকটা হচ্ছে গোলকিপারের মিস্টেক, তারপর হচ্ছে ডিফেন্ডারদের অহেতুক প্রেস করতে যাওয়া, যেগুলো আসলে কোনো দরকার পড়ে না, এবং একই সাথে প্লেয়ারদের মধ্যে যে বন্ডিংটা সেটা তো অবশ্যই থাকবে। কিন্তু আপনি যদি দেখেন বাংলাদেশ কিন্তু ইজিলি 3 নাম্বার গোলটাও পেয়ে যেতে পারতো। ফয়সাল নাম্বার 10 বাংলাদেশ আন্ডার 19 দলের ক্যাপ্টেন, তিনি একটু নিজের পায়ের কারুকাজ করতে গিয়েছিলেন, যদিও তিনি পেনাল্টির একটা নেয়ার জন্য নিজে একটু তার স্কিলটা প্রদর্শন করছিল, যে তাকে যদি পিছন থেকে পুশ করা হয় তিনি পড়ে যাবেন, এরপরে প্রেফারি যা করার করবে, যদিও সেটাই খেলার শেষ মোমেন্টে মোটামুটি বাংলাদেশের জয়টা তখন নিশ্চিত হয়ে গেছিল। বাট এই কাজগুলো করা যাবে না, আপনি যখন মাঠে নামবেন তখন আপনাকে পুরো 90 মিনিট সিরিয়াস খেলাই খেলতে হবে। এখানে কিন্তু একটা মিনিট নষ্ট করার কোনো প্রয়োজন নাই। ওখান থেকে যদি বাংলাদেশ আর একটা গোল করতে পারতো তাহলে কিন্তু এটা আরো বেশি সিকিউর হতো, এবং নেপাল লাস্ট মোমেন্টে এসে একটা গোল পরিশোধ করেছে। সো এক গোলে লিড নিয়ে আপনি বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না, যদিও ওই সময় হাতে খুব একটা সময় ছিল না, খুব সম্ভবত অতিরিক্ত মিনিটের খেলা চলছিল, দ্যাটস ওয়াই বাংলাদেশ ওইখান থেকে কিন্তু সেফলি বের হয়ে আসতে পেরেছে। এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, যে আপনি যখন লিডে থাকবেন 1-2 গোল, একটা গোলে অথবা 2 গোলে লিডে থাকবেন, তখন প্লেয়ারদের মধ্যে আমি দেখেছি অনেক বেশি তাড়াহুড়া, যে কাজগুলো আসলে করার কোনো দরকার নাই। আপনি যখন লিডে থাকবেন তখন একটু স্লোলি খেলবেন, বাট এমন খেলা খেলবেন না যে অপোনেন্টকে আপনি অনেক বেশি স্পেস দিয়ে ফেলছেন, যেটা হচ্ছে প্রথম ম্যাচে আমরা মালদ্বীপের বিপক্ষে যেভাবে খেলেছি সেটা আসলে কোনোভাবেই মানা যায় না। এবং মালদ্বীপের বিপক্ষে ফার্স্ট হাফে 2-0 গোল ব্যবধানে এগিয়ে থেকেও আমরা কিন্তু লাস্টে ম্যাচটা কিন্তু ড্র করেছি। এবং আপনি যদি ভুটানের কথা বলেন তাহলে সেখানেও আমরা ইজিলি আরো অনেকগুলো গোল করতে পারতাম, এবং ভুটানের প্লেয়ারদের থেকে ফার ফার বেটার ফুটবলার কিন্তু আমাদের বাংলাদেশি প্লেয়াররা। কিন্তু সেখানেও গোলাম রব্বানী ছোটন যখন লিডে চলে গেছে 2-0 গোলের লিড, তখন তিনি প্লেয়ারদেরকে অনেক বেশি
মানে ডিফেন্সিভ মোডে নিয়ে এসেছেন এবং সেখান থেকে তিনি অতটা বেশি প্রেস করেনি। আমি জানি না কেন করেনি, বাট আমার যতটুকু মনে হয় যে যখন অপোনেন্টকে আপনি গোল করবেন তখন আপনি অনেক স্পেস পাবেন, সো এই স্পেসগুলো কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। এবং আপনি যখন বেশি স্পেস অপোনেন্টকে দিয়ে ফেলবেন তখন তারা কিন্তু আবার এই সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করবে। সো আমি মনে করি যে গোলাম রব্বানী চৌটান তিনি দলকে একসাথেই গাঁথতে পেরেছেন, দলটাকে অ্যাজ এ টিম হিসেবে খেলাতে পারছেন এবং প্লেয়ারদের মধ্যে কোনো ধরনের সেলফিশ ভাবটা একদমই নেই। সবাই সবার জন্য উজাড় করে দিয়ে খেলছে। কিন্তু যেটা বললাম সেটা হচ্ছে যে ইন্ডিয়ার বিপক্ষে যদি আপনি লিড নিয়ে আপনি যদি ডিফেন্সিভ মোডে চলে আসেন তাহলে কিন্তু এটা হিতে বিপরীত হতে পারে। এবং এবারের টুর্নামেন্টে বাংলাদেশ এবং ইন্ডিয়া কিন্তু সবচাইতে ফেভারিট দুইটা টিম এবং সবচাইতে শিরোপার দাবিদার দুইটা টিম। সো এই ফাইনাল ম্যাচের আগে যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো নিয়ে কাজ করা, আশা করি বাংলাদেশ সেখান থেকে ভালো ধরনের একটা ফলাফল নিয়ে বাংলাদেশে ব্যাক করবে। এবং যে প্লেয়ারগুলোকে আমরা দেখলাম মোটামুটি আপনি বলতে পারেন যে আজ থেকে 1 বছর বা 2 বছর পরে সবগুলো প্লেয়ার জাতীয় দলে ব্যাক করবে, জাতীয় দলে সুযোগ পাবে এবং তারাই দেশকে প্রতিনিধিত্ব করবে। এর মধ্যে নাম্বার 11 একদম দুর্দান্ত একজন ফুটবলার এবং নাম্বার 10 বাংলাদেশের ক্যাপ্টেন, তিনিও কিন্তু আসলে মানে অসাধারণ প্লেয়ার। বাট গোলকিপিং একটু সমস্যা আছে, গোলকিপিং নিয়ে আরেকটা কাজ করতে হবে। আপনি যদি গোলকিপিং এ আরেকটু কাজ করেন, আরেকটু পলিশ ভাবে কাজ করেন তাহলে দেখবেন যে এই দলটাকে নিয়ে আর কোনো প্রবলেম নাই। এই দলটাকে নিয়ে আপনি সামনে আন্ডার-23 দলেও এই প্লেয়ারগুলোকে আপনি কাজে লাগাতে পারবেন। এবং একই সাথে যারা ব্রেনসে প্লেয়ার আছে তাদেরকেও মাঝে মধ্যে বাজিয়ে দেখা উচিত। যদিও এই ট্যাকটিক্সটা আমার খুব একটা পছন্দ হয় না। যখন আমি অনেক ম্যাচে দেখেছি যে বাংলাদেশ এরকমভাবে একটু ভালো অবস্থানে আছে তখন লাস্ট মোমেন্টে আমরা ফরওয়ার্ডদের অর্থাৎ যারা গোল স্কোরার বা যারা মোটামুটি উপরে খেলে তাদেরকে তুলে নিয়ে ডিফেন্ডার নামিয়ে দিই, এর মাঝখানে 4 লাইন ডিফেন্স থেকে 5 লাইন ডিফেন্স হয়ে যায়। তখন বাংলাদেশ কিন্তু এই একটা সিচুয়েশন থেকে অনেকবারই গোল খেয়েছে, ম্যাচ হেরেছে, ড্র করেছে, এটা কিন্তু আমরা অনেকবারই দেখেছি। যেমনটা সর্বশেষ ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ 1-0 গোলের লিডে ছিল, সেটাও কিন্তু বাংলাদেশ ড্র করেছে। নেবালনের বিপক্ষে ম্যাচ, সেখানেও হাবের কাবারেরা এই ব্লেন্ডারগুলো করেছে যে লাস্ট মোমেন্টে এসে স্ট্রাইকারদের উঠিয়ে নিয়ে তিনি হচ্ছে ডিফেন্ডারদের নামিয়ে দিয়েছেন। এই কাজগুলো আসলে মোটেও করা উচিত না। আমি মনে করি যে ফ্লোটা মাঠের ভিতরে থাকে প্লেয়ারদের মধ্যে, যে ফ্লোতে তারা খেলতে চায় সেই ফ্লোটা ধরে রাখুক। প্লেয়ারদের অ্যাবিলিটি আছে অবশ্যই, কারণ আপনি যদি লাস্ট মোমেন্টে গিয়ে আর একটা নতুন প্লেয়ারকে নামান তখন মাঠের ভিতরে তার যে কাজ সেটা কিন্তু সে বুঝতে পারবে না। আপনি যদি ইউরোপিয়ান ফুটবল ফলো করেন তাহলে একটা প্লেয়ার নামার আগে তাকে মিনিমাম 10 মিনিট তাকে বুঝিয়ে দেওয়া হয় তিনি কিভাবে খেলবেন, কোন পজিশনে খেলবেন। বাট বাংলাদেশে কিন্তু এই সিস্টেমটা নেই এবং বাংলাদেশ ফুটবলে এখনো সেই ধারাটা বা সেই কোচিংটা এখন পর্যন্ত কিন্তু শুরু হয়নি। সো এই মিস্টেকগুলো থেকে বাংলাদেশ যখন বের হয়ে আসবে ঠিক তখন দেখবেন যে এই দলটা অনেক বেটার একটা ফুটবল খেলছে এবং আগামী 2-3 বছরের মধ্যে কয়েকটা প্লেয়ার স্পেশালি নাম্বার 10, নাম্বার 11, নাম্বার 9, দেন মিডফিল্ডে যারা আছে বা ডিফেন্ডে যারা আছে, আশিক যে গোল করলো আজকে প্রথম গোল কর্নার থেকে, এরা 1 থেকে 2 বছরের মধ্যে জাতীয় দলের রাডারে চলে আসবে। তবে ভালো কোচের আন্ডারে আসতে হবে। হাবিব কাবারেরকে যদি আপনি কোচ হিসেবে রাখেন তাহলে দেখবেন যে ওই বসুন্ধরা কিংসের যে প্লেয়ার তাদেরকেই নিয়ে রাখছে, বাট এই ইয়াং প্লেয়ারদেরকে আপনি সুযোগ দেওয়ার মতো সময়ই পাচ্ছে। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।